একদিন পরই খুলছে স্বপ্নের পদ্মা সেতু, দুই পারে সাজ সাজ রব, বিমান হেলিকপ্টারের বিশেষ মহড়া, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি, উজ্জীবিত দক্ষিণের মানুষ। আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়তে ক্ষমতায় এসেছে। দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, খুনিদের সমর্থন দিয়েছে জিয়া পরিবার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ত্রাণ নিয়ে সুনামগঞ্জে বিভিন্ন সংস্থা, পুনর্বাসনেও দেওয়া হবে সহায়তা। পানি নামতে শুরু করায় সিলেটে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, উত্তরাঞ্চলে বন্যার অবনতি। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে টিসিবি ভরসা মধ্য নিম্নবিত্তের, কম দামের পণ্য কিনতে বিভিন্ন স্থানে দীর্ঘ লাইন, ৩০ তারিখ পর্যন্ত নেওয়া যাবে ফ্যামিলি কার্ড। এবং গাড়ির চালক ও সবজি বিক্রেতা সেজে ১৯ বছর আত্মগোপনে, মানিকগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় দণ্ডপ্রাপ্ত স্বামী নারায়ণগঞ্জে গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। একদিন পরই খুলছে স্বপ্নের পদ্মা সেতু, দুই পারে সাজ সাজ রব। সেতু উদ্বোধনের অপেক্ষায় উজ্জীবিত দক্ষিণের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার সানবীর রূপল এবং মাদারীপুরের শিবচরে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি প্রথমেই যাচ্ছি রূপলের কাছে। আমার সেতু আমার দেশ, পদ্মা সেতুর বাংলাদেশ। এখন চায়না মেজর ব্রিজ কোম্পানি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে কিন্তু এর মধ্যে সেতুটি হস্তান্তর করেছে তাদের পূর্ণাঙ্গ কাজ শেষে। অর্থাৎ বলাই চলে যে এখন পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের, এই বাংলাদেশের অহংকার হিসেবে পদ্মা সেতু এখন বাংলাদেশ কিন্তু তার আয়ত্তে বুঝে নিয়েছে। অর্থাৎ এখন শুধুমাত্র ক্ষণগণনা, শুধুমাত্র ২৪ ঘন্টা অপেক্ষা। ২৪ তারিখ রাত পোহালেই ২৫ তারিখ দিন, সেই দিনটি হবে বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাসের দিন। সেই নতুন ইতিহাসের দিন একটু আগেই আপনারা হয়তো ক্যামেরার ফ্রেমে দেখে থাকবেন যে এক ঝাঁক পাখি উড়ে গেছে। অর্থাৎ এরকম একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে এখন পদ্মা সেতুর দুই পার ঘিরেই, এবং সাজ সাজ রব দুই পারেই চলছে পুরো দমে প্রস্তুতি। উপরে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর মাঝে মাঝে গাড়ি বহর নিয়ে এপাশ দিয়ে ওপাশে যাওয়া হচ্ছে। শেষ সময়ের ট্রায়াল রান চলছে। কিছুক্ষণ পরে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন এই পদ্মা সেতু তখন কিন্তু ৪১৫টি যে ল্যাম্প পোস্ট আছে সেই ল্যাম্প পোস্টের আলোগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করবে। এখন শেষ বিকেলে দূর থেকে দেখতে পাচ্ছি পদ্মা সেতুর যে ল্যাম্প পোস্টগুলো আছে সেই ল্যাম্প পোস্টগুলোর গায়ে এর মধ্যে লাল নীল হলুদ কাপড় পতাকার মতো করে উঠছে। ঠিক আস্তে আস্তে ঢাকা থেকে আস্তে আস্তে পুরো রাস্তার দুই পারে যতগুলো ওভারব্রিজ আমি দেখেছি সবগুলোতে লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে, পাশাপাশি বাংলাদেশের পতাকা সজ্জিত করা হয়েছে। এর পাশাপাশি দুই পাশেই প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে যাচ্ছে, এবং এরকম প্রস্তুতি নিয়েই চলছে কিন্তু আয়োজন। তবে এই যে আয়োজনটি চলছে সেই আয়োজনের উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ, এবং দক্ষিণাঞ্চলের মানুষের সে উচ্ছ্বসিত যে দক্ষিণাঞ্চলবাসী তারা এখন শুধুমাত্র প্রতীক্ষায় আছেন কবে উদ্বোধন হবে, মানে ২৫ তারিখের প্রতীক্ষায় তারা আছেন। তো আমরা নাসির উদ্দিন উজ্জ্বল আমাদের সহকর্মী, তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন মাওয়া প্রান্তে কীরকমভাবে এই সাজ সাজ রব সেই অনুষ্ঠানটির জন্য প্রতীক্ষা করা হচ্ছে। আমরা দেখে আসি সেই প্রতিবেদনটি। দ্বার খোলার অপেক্ষায় পদ্মা সেতু, চলছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। এদিকে আকর্ষণীয় ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা এলাকা। সেতুর উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। পদ্মা সেতু পুরোপুরি প্রস্তুত হয় উচ্ছ্বসিত দক্ষিণের মানুষ। জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ, অনেক সৌন্দর্য। ধন্যবাদ জানাচ্ছি ব্রিজটা করার জন্য। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এখানে উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা খুব সবাই আনন্দিত। সুধী সমাবেশ ও জনসভা ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। চারিদিকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এসএসএফের সাথে কিন্তু সমন্বয় করে আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 3000 অফিসার ফোর্স কিন্তু এখানে একটি আমরা ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বিভিন্ন পয়েন্টে আমাদের অফিসার ফোর্স থাকবে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি সেতুটি প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। এর মাধ্যমে মূল সেতুর কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম মাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সেতু বুঝে নেওয়ার চিঠি গ্রহণ করেন। 2014 সালের 26 নভেম্বর পদ্মা সেতুর নির্মাণ কাজের ক্ষণগণনা শুরু হয়। প্রথমে চুক্তি ছিল 4 বছরে সেতু নির্মাণ করবে। পাইলিং জটিলতা, নদী ভাঙন, করোনা মহামারী সহ নানা কারণে পরে সময় বাড়ানো হয়। এত বছর পর কাজ করার পর মানে একটা আনন্দ লাগতেছে আর কি। দিনের রাত পরিশ্রম করে কাজ করছি, সেতুর এই অবস্থা দেখে খুবই আনন্দ লাগতেছে। কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আরও 1 বছর সম্পর্ক থাকবে। এটাকে বলা হয়েছে লায়াবিলিটি পিরিয়ড। আগামী 5 বছর সেতুটি দেখভাল করবে সেতুর টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া কেইসি এবং এমবিইসি। এই সেতু কাজ বলতে পারেন যে গত 22 জুন আমাদের পরিপূর্ণ হিসাবে শেষ হয়েছে। আগামী 1 বছর শুধু তারা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড দেখবে আর কি। এখন সেতু পুরোপুরি যান চলাচলের উপযোগী। দুপারে প্রায় 14 কিলোমিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে। শেষ পর্যায়ে থাকা অংশের কাজ সমাপ্ত হবে আগামী বছরের জুনে। 12,133 কোটি টাকা ব্যয়ে এই মূল সেতু নির্মাণে ঠিকাদার সময় নিয়েছে 7 বছর 6 মাস 26 দিন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আমরা দেখছিলাম প্রতিবেদনটিতে নাসিরউদ্দিন উজ্জ্বল তিনি যে প্রতিবেদনটি করেছেন তার মধ্যে পদ্মা সেতুর যে প্রতিকূলতা, সেই প্রতিকূল অবস্থা সম্পর্কেও কিন্তু তার প্রতিবেদনে ফুটে উঠেছে। এরকম প্রতিকূলতার মধ্যে যে সেতু, সেই সেতুকে বরণ করে নেয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাওয়া প্রান্তে যেমন প্রস্তুত, তেমনি প্রস্তুত হচ্ছে জাজিরা প্রান্ত এবং দক্ষিণাঞ্চলের লাখো জনতা সেদিন মুখিয়ে আছেন একসাথে 25 তারিখে সমবেত হবেন। তো জাজিরা প্রান্তে সেই সাতসাজ রব যেভাবে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির খবর জানাতে আমরা যোগ দিচ্ছি মাদারীপুরের শিবচরে বুলবুল রেজার কাছে। বুলবুল রেজা, সেখানকার খবর জানাবেন। জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন গোলাম মোস্তফা রাসেল, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে 25 তারিখে যে জনসভা, সেই জনসভা ঘিরে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখন পর্যন্ত তাদের কাছে নেই। অর্থাৎ তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেটি বলছে কোনো ধরনের নিরাপত্তা হুমকি এখন পর্যন্ত নেই এবং যে কোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ফোর্স মোতায়েন থাকবে তারা। শুধু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু 3000 সদস্য মোতায়েন থাকবে এই জনসভাকে কেন্দ্র করে। এর পাশাপাশি নৌ পুলিশের প্রায় 250 সদস্য, হাইওয়ে পুলিশের 250 সদস্য মোতায়েন থাকবে র্যাবের টিম এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৎপর রয়েছেন। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, এই জনসভাস্থলে যারা অতিথি হিসেবে আসবেন বা সাধারণ জনগণ যারা অংশ নেবেন, অর্থাৎ দর্শনার্থী হিসেবে যারা থাকবেন, তারা কিন্তু বেশিরভাগ নৌপথে আসবেন এবং সড়ক পথে আসবেন। সে কারণে কিন্তু নৌ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ পুলিশের 3000 সদস্য মোতায়েনের পাশাপাশি আরও অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তাদের বিশাল একটি ফোর্স কিন্তু এরই মধ্যে এই মাঠে নিয়োজিত রয়েছেন এবং সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা কোন জায়গা পর্যন্ত আসতে পারবেন সেটিও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এই জনসভাস্থলে অর্থাৎ মাদারীপুরের শিবচরের যে জায়গাটিতে জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভা স্থল থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী সানভীর রুপলের কাছে। বুলবুল রেজা জানাচ্ছিলেন সেখানকার প্রস্তুতির খবরাখবর। এই যে পদ্মা সেতুটি হচ্ছে, সেই পদ্মা সেতুটি হয়েছে, সেই পদ্মা সেতুকে 25 তারিখের প্রস্তুতিমূলক হিসাবে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় হেলিকপ্টার টহল জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অন্যান্য সবগুলো বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং এই যে পদ্মা সেতু হলো তার পেছনেও কিন্তু অনেকগুলো গল্প আছে। সেই গল্পগুলো আসলে খুব বেশি ইতিবাচক ছিল না। বিশ্বব্যাংক
যখন সরে দাঁড়িয়েছে তখন একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, তাকে লোকচক্ষুর আড়ালে চলে যেতে হয়েছিল। বলছি একজন মন্ত্রীর কথা, তিনি হচ্ছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কথা। সৈয়দ আবুল হোসেন তিনি সময় সংবাদের সঙ্গে 2 দিন আগে কথা বলেছেন এবং এখনও সেই যে স্মৃতিগুলো সেগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে বিষয় নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা দেখে নিচ্ছি সেই রিপোর্টটি। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে সম্মানিত বুদ্ধিজীবীগণ নেতিবাচক কথা বলেছেন। পদ্মা সেতুর স্বার্থে আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। অন্যদের সঙ্গে কাঠগড়ায় সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুদকে হাজিরা দিতে দিতে জেরবার অবস্থা তার। আবুল হোসেন ইজ ইন টাউন। কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। দেশের কয়েকটি গণমাধ্যম তাকে জড়িয়ে একের পর এক দুর্নীতির খবর প্রচার করতে থাকে। সেই স্রোতে গা ভাসান সুশীল সমাজের কয়েকজন। মামলার আসামি না হলেও বিশ্বব্যাংকের চাপে আবুল হোসেনকে গ্রেফতারে দুদকে তদবির করেন সরকারের একজন মন্ত্রী ও উপদেষ্টা। আবুল আল মুহিত সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা জনাব গওহর রিজভী একদিন সকালে আমাকে ডাকেন। তখন বলল যে এরকম আবুল হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ছিল না নৈতিকতা। পদ্মা সেতু চালুর 2 দিন আগে সময় সংবাদের সঙ্গে কথা বলেন আবুল হোসেন। তিনি বলেন, অর্থ ছাড় না হওয়ার পরও দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ছিল সরকার বিরোধী ষড়যন্ত্র। যখন পদ্মা সেতু নির্মাণের কোনো ঠিকাদার নিয়োগ হয়নি, কোনো অর্থও ছাড় হয়নি, এই পর্যায়ে দুর্নীতির অভিযোগ ছিল ষড়যন্ত্রকারীদের একটি কূটকৌশল মাত্র। অনেকের রাজনৈতিক এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারের মেয়াদকালের মধ্যে যাতে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন না হয়। আবুল হোসেন জানান, প্রকল্পের স্বার্থেই দায়িত্ব নেয়ার 10 মাসের মাথায় মন্ত্রিত্ব থেকে নিজেই সরে যান তিনি। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে অনেক সম্মানিত বুদ্ধিজীবীগণ আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। পদ্মা সেতুর স্বার্থে আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কোনো অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করিনি। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র না হলে 9 বছর আগেই শেষ হতো পদ্মা সেতুর কাজ। যেভাবে কাজ করেছি সেই ধারা অব্যাহত থাকলে 2013 সালের ডিসেম্বরে পদ্মা সেতু সকলের জন্য উন্মুক্ত করা যেত। পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ, পদ্মা সেতু ষড়যন্ত্রের জবাব। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আবুল হোসেন। পদ্মা সেতুর কথিত দুর্নীতির ষড়যন্ত্রে ছাড়তে হয় মন্ত্রী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এক সময়ের প্রভাবশালী এই মন্ত্রী। পদ্মা সেতু প্রকৌশলগত এক বিস্ময়ের প্রতীক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি হিসাবে অংশ হিসাবে কিন্তু বিভিন্ন সময় সভা সমাবেশ করছেন এবং আগামীকালকে নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি পদ্মার 2 পারে পর্যবেক্ষণ করবেন সভা সমাবেশ এবং সভাস্থল যেটি প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো। তো এখনো পর্যন্ত এই ছিল মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর সবশেষ খবরাখবর। চলে যাচ্ছি স্টুডিওতে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সানবীর রূপল এবং শিবচরের মাদারীপুরের শিবচর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা। সময় সংবাদে আরও থাকছে, এবার কোরবানির জন্য প্রস্তুত 1,21,00,000-এর বেশি পশু। 1 জুলাই থেকে অনলাইনে চালু ডিজিটাল হাট। মহাসড়কে চাঁদাবাজি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। দেশের মানুষের কল্যাণ আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দল ভালো বুঝবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে বিএনপি প্রমাণ করেছে তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী।
সকালে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। হাঁটি হাঁটি পা পা করে ৭ দশক পেরিয়ে এবছর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পা রাখল মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আজ পর্যন্ত এই দেশের মানুষের যতটুকু অর্জন সবটুকুই আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ যখনই সরকার এসেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগ জীবন দিয়ে দিলেও বিএনপি সবসময়ই স্বাধীনতা বিরোধী চেতনায় বিশ্বাস করে এসেছে। তারেক জিয়ার সাম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। তারেক জিয়া স্লোগান দেয় ৭৫ পরাজিত শক্তি। এরাই যে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত এবং চক্রান্তের সাথে জড়িত। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া সেটা প্রমাণ করে দিয়েছে ৭৫-এর হাতিয়ারকে সমর্থন দিয়ে, অর্থাৎ খুনিদেরকে সমর্থন দিয়ে। নিজেরা দুর্নীতি করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানো বিএনপির অভ্যেস জানিয়ে শেখ হাসিনা বলেন, তারেক জিয়াকে দেশে ফিরতে বাধা দেয়া হচ্ছে না। মিথ্যা কথা বানানো আর মিথ্যা কথা বলার একটা কারখানা যদি থেকে থাকে সেটা হলো বিএনপি। এটা তো বিএনপির নেতাদের ভুলে যাওয়ার কথা না। তারেক জিয়া মুচলেখা দিয়ে আর রাজনীতি করবে না এটা লিখে দিয়ে তারপর সে কিন্তু চলে যায়। কাজে তাকে তো কেউ বিতাড়িত করে নাই, স্বেচ্ছায় চলে গিয়েছিল, তারপর আর সে ফিরে আসেনি। একজন রাজনৈতিক নেতা তার যদি সাহস না থাকে ফিরে আসার, তো সে আবার নেতৃত্ব দেয় কিভাবে? আর নেতৃত্ব শূন্য কোনো দল ইলেকশন করবে, জনগণ ভোট দেবে কি দেখে? স্বাধীনতার চেতনায় অবিশ্বাসীদের দেশ ছাড়া করার যুক্তিও দেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, সারাক্ষণ ভাবে ওই গুনগুন করে ওই গানই গায়, আয় মেরে জান প্যারে মান আঁখো কি তারা আসমান কি চান মেরে জান পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। কাজী এই যাদের মানসিকতা তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না, এটা খুব স্বাভাবিক। ওরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বরং এগুলিকে সবগুলি গাঁঠি বেঁধে পাকিস্তানে পাঠিয়ে দিলেই ভালো হয়। কারণ পাকিস্তানের এখন যে অবস্থা, ওখানে থাকলেই তারা ভালো থাকবে। এর আগে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানায় স্বাধীনতার মহানায়কের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পানি কমার সঙ্গে সঙ্গে বন্যার ধ্বংসযজ্ঞ স্পষ্ট হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে। ত্রাণের জন্য হাহাকার বানভাসীদের। মানুষের দুর্ভোগ লাঘবে হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। সুনামগঞ্জের হিমাদ্রি শেখরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। স্মরণকালের ভয়াবহ বন্যায় এখনো ডাঙার দেখা পায়নি সিলেট অঞ্চলের লাখ লাখ মানুষ। নেই সুপেয় পানি, সংকট আছে খাবারেরও। বানভাসী মানুষের ভরসা হতে বৃহস্পতিবার ঢাকা থেকে ত্রাণ নিয়ে উড়ে যায় বিজিবির একটি দল। ত্রাণবাহী হেলিকপ্টার যখন সুনামগঞ্জের আকাশে, তখন মুষলধারে বৃষ্টি। এর মাঝেই সেগুলো বুঝে নেন বিজিবির সদস্যরা। সীমান্তের দুটি দুর্গম বিওপিও জেলা সদরে ত্রাণ পৌঁছে দেয় বিজিবির হেলিকপ্টার। সীমান্তবর্তী এবং আরও দূরবর্তী যে এলাকার জনগণগুলো, তাদেরকে মূলত টার্গেট করে আমরা আমাদের এই ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমটা পরিচালনা করে আসছি। এদিকে খাবারের জন্য হাহাকার শহরের বহু এলাকায়। একদিকে ভেসে গেছে ঘর, অন্যদিকে পেটে ক্ষুধা। এই দুই মিলে জীবন বড্ড কঠিন এখন। নৌবাহিনীর সদস্যরা অনেককে উদ্ধার করে নিয়ে যান আশ্রয় কেন্দ্রে। ঘরে ঘরে পৌঁছে দেন খাবার ও ওষুধপত্র। একই অবস্থা জেলার বিশ্বম্ভরপুর এলাকাতেও। বানের পানিতে নিঃস্ব গ্রামবাসী। পানিবন্দী হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে ৩০০ পরিবারের। র্যাবের মহাপরিচালক পরিদর্শন শেষে খাদ্য সহায়তা দেন বানভাসীদের। দেখা গেছে যে কেউ পানি পাচ্ছে না, আমরা আমাদের ব্যাটালিয়ন থেকে জেনারেটর দিয়ে পানি উঠিয়ে সাধারণ মানুষকে আমরা পানি বন্টন করেছি। আমরা যেখানে দেখা গেছে যে মানুষ খাবার পাচ্ছে না, আমাদেরকে ফোন করছে, তাদেরকে আমরা খাবার পৌঁছে দিয়েছি।
পুলিশের মহাপরিদর্শকও ঘুরে দেখেন দুর্গত এলাকা। সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা দুর্গত 2000 পরিবারকে খাদ্য সহায়তা দেন আইজিপি। সরকারের একটা উদ্যোগ আছে, সেটি অব্যাহত থাকবে এবং পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগও সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। দুর্যোগের এমন সর্বগ্রাসী থাবার পর কবে ফিরবে স্বাভাবিক সময়, সেই আশায় দিন গুনছেন ওই অঞ্চলের লাখো মানুষ। বানের জলে ভাসছে গোটা সিলেট সুনামগঞ্জ। মসজিদের অভিজ্ঞতা বলে বানের পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দেয় নানা রোগবালাই। বাহিনীগুলো বলছে সেটি মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে, সমন্বিত হবে। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, সুনামগঞ্জ। বন্যার পানি নেমে যাওয়ার পরও দুর্যোগ পরবর্তী সহায়তা ও পুনর্বাসন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে বন্যা কবলিত সুনামগঞ্জের কয়েকটি স্থানে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে কথা বলেন সেনাপ্রধান। দুর্যোগ কিংবা সংকট বীরদর্পে বরাবরই এগিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী। নিঃস্ব অসহায় মানুষের মনে প্রশান্তির প্রলেপ বুলিয়ে দেয় যাদের অক্লান্ত পরিশ্রম। তারই ধারাবাহিকতায় এবার তারা দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার শুরু থেকেই খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে দিনরাত ছুটে চলেছেন তারা। জলে, স্থলে, কখনো আকাশপথে যেখানে যেভাবে পেরেছেন মানুষের দুর্ভোগ লাঘবে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাহিনীটি। এমনকি দুর্গম স্থানে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেনাবাহিনী সদস্যরা। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত অঞ্চলে হেলিকপ্টারে করে পরিদর্শনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সুনামগঞ্জ নেমে স্পিড বোটে করে প্রথমে সুরমা ইউনিয়নের মইনপুরে গিয়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপরে আরও দুটি স্থানে ত্রাণ বিতরণ করেন সেনাপ্রধান। আমি বলেছি আমার সেনা সদস্যদের যে এখানে আমাদের আত্মত্যাগ করতে হবে, সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে আন্তরিকভাবে। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আমরা, সেটাকে আমরা সঠিকভাবে সদ্ব্যবহার করছি যাতে করে আমরা জনগণ এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারি। বন্যার পানি নেমে যাওয়ার পরও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বন্যা যখন কমে যাবে এই স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধাগুলো আরেক বাড়বে, গবাদি পশু সংক্রান্ত অসুবিধা আসবে, অন্যান্য নানান অসুবিধা আসবে। সেগুলোকে দূর করার জন্য যা যা করণীয় আমরা সেই লক্ষ্যে কাজ করছি। 17 জুন থেকে এ পর্যন্ত 25,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা। দেশের যে কোনো সংকট কিংবা দুর্যোগে সবার আগে ছুটে আসে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় এবারের বন্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর প্রধান বলছেন বন্যায় পরবর্তী যে কোনো সমস্যা সমাধানে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, সুনামগঞ্জ। কখনো গাড়ি চালক, কখনো শ্রমিক, আবার কখনো সবজি বিক্রেতা, এভাবে আত্মগোপনে ছিলেন 19 বছর। অবশেষে র্যাবের জালে ধরা পড়লেন মানিকগঞ্জে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় অভিযুক্ত স্বামী। রেজিয়া বেগম ঘটা করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন মানিকগঞ্জের সিরাজুল ইসলামের সঙ্গে। ভালোই চলছিল তাদের সংসার। এর মধ্যে স্ত্রী জুলেখা অন্তঃসত্ত্বা হন। বিয়ের 1.5 বছর না যেতেই যৌতুকের বলিতে স্বামীর হাতে খুন হন জুলেখা। পালিয়ে যান অভিযুক্ত সিরাজুল। মেয়ে হারানোর সেই কষ্ট আজও ভুলতে পারেননি মা। নদীর পারে মেরে হালাইছে, আমরা মেয়ের রসুদাকে তার ফাঁসির হুকুম। এই ঘটনার পর মামলা হয়। বিচার শেষে পাষণ্ড স্বামীর মৃত্যুদণ্ডের রায় আসে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে। 19 বছর পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামি সিরাজুলের। বুধবার ধরা পড়লেন র্যাবের হাতে। র্যাব জানায় পরিচয় গোপন করতে তৈরি করেছিলেন ভুয়া জাতীয় পরিচয়পত্র। একই এলাকায় সে বেশি দিন অবস্থান করতো না। কখনো নারায়ণগঞ্জ, কখনো শরীয়তপুর, কখনো গাজীপুর, কখনো পুরাতন ঢাকা। 2-3 মাস থাকার পরই সে বাড়ি পরিবর্তন করত, যাতে করে পুলিশ তাকে কোনোভাবেই ধরতে না পারে বা আটক না করতে পারে। আত্মগোপনে থাকাকালীন সময়ে নতুন করে সংসার শুরু করেন সিরাজুল। অভিযুক্ত সিরাজুল মানসিকভাবে বিকারগ্রস্ত বলেও জানায় র্যাব। সিরাজ গ্রেপ্তারের পরে পুরো ঘটনা সে স্বীকার করছে, সে নিজেই সেই হত্যাকাণ্ডে সে জড়িত। সে অত্যন্ত ধূর্ত এবং নৃশংস প্রকৃতির মানুষ। সিরাজুল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে সৈয়দপুর এলাকায় বসবাস করতেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মহাসড়কে পশুর ট্রাকে চাঁদাবাজদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সকালে রাজধানীর খামারবাড়িতে এক সভায় একথা জানান তিনি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের হাট বাজারে উঠতে শুরু করেছে কোরবানির পশু। এ অবস্থায় পশুর হাট ব্যবস্থাপনা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠকে জানানো হয় এবছর কোরবানির জন্য ১,২১,২৪,৩৭৯টি পশু প্রস্তুত করেছেন প্রায় ৭ লাখ খামারি, যার মধ্যে গরু মহিষ ৪৬,১১,৭৫ লাখের বেশি রয়েছে ছাগল ও ভেড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু হাটে আনতে মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন খামারি ও সচিব। চাঁদাবাজি বিভিন্ন পর্যায় থেকে হয় আমরা জানি, তো যে পর্যায় থেকে হোক সেটা আমাদের দমন করতেই হবে। চাঁদাবাজি রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানতে চাইলেও বৈঠকে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে মন্ত্রী জানান, মহাসড়কে চাঁদাবাজি কিংবা পশু পরিবহনে যে কোনো সমস্যার কথা ১৬৩৫৮ এই হটলাইনে জানানো যাবে। পশু পরিবহনের গাড়িকে প্রাধান্য দেওয়া হবে এই পশু রাস্তায় আটকে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। যেখানেই সমস্যা হচ্ছে আপনারা জানাবেন। 16358 আমাদের একটা হটলাইন আছে, এটাও চালু থাকবে। সভায় জানানো হয় আগামী ১ জুলাই থেকে অনলাইনে চালু হচ্ছে ডিজিটাল পশুর হাট। এবার অনলাইনে পশু কেনার পর ক্রেতার পছন্দ না হলে টাকা ফেরত নেওয়ার সুযোগ পাবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মালয়েশিয়া নারী দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের খবর। প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৬১ ধাপ পিছিয়ে থাকলেও নিজেদের মাটিতে মোটেও ছাড় দিতে চান না বাংলার মেয়েরা। কমলাপুর স্টেডিয়াম বাংলাদেশের জন্য লাকি ভেন্যু। এই মাঠে অনেক জয়ের সুখস্মৃতি আছে মেয়েদের। এই দ্বিপাক্ষিক সিরিজের আগে মালয়েশিয়ার মেয়েরা তাদের দেশে ঘরোয়া লিগের মধ্যে ছিল। পক্ষান্তরে বাংলার মেয়েদের সম্বল কেবল অনুশীলন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। একদিন পরেই খুলছে স্বপ্নের পদ্মা সেতু। দুই পারের সাত রব, বিমান হেলিকপ্টারের বিশেষ মহড়া, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি, উজ্জীবিত দক্ষিণের মানুষ। আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়তে ক্ষমতায় এসেছে। দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, খুনিদের সমর্থন দিয়েছে জিয়া পরিবার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ত্রাণ নিয়ে সুনামগঞ্জে বিভিন্ন সংস্থা পুনর্বাসনেও দেওয়া হবে সহায়তা। পানি নামতে শুরু করায় সিলেটে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। উত্তরাঞ্চলে বন্যার অবনতি। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।